শিমুল ফুল। লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব সংখ্যা 22। পলাশ তখন মাস্টার শেষ করে গ্রামে ফিরে এসেছে। হাতে অফুরন্ত সময়। পলাশ ইংরেজি নিয়ে মাস্টার শেষ করেছে। তাদের গ্রামে কলেজের প্রিন্সিপাল কলেজে ডেকে নেয়। কলেজের ভালো ইংরেজি শিক্ষক নেই। অনুরোধ করে যতদিন পলাশের চাকরি হচ্ছে না ততদিন যদি একটু সময় দিত, এবারের ইন্টারের ব্যাচে ভালো রেজাল্ট করতে পারবে। পলাশ অবসর বিদায় কাজ হয়। তারও ইচ্ছা শিক্ষকতার জন্য। এখন পড়লে চর্চা ভালো হবে। তারপর নিয়মিত পড়ানো শুরু করে। তার পড়ানো ভালো বলে সব স্টুডেন্ট তার কাছে প্রাইভেট পড়তে আসে। পলাশও হাসি মুখে পড়ায়। কিছুদিন পরে কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারের একটি মেয়ে এসে ভর্তি হয়। জানা যায় মেয়েটার আব্বা ব্রাক ব্যাংকে চাকরি করে। বাবা বদলি হয়েছে বিদায় পরিবারের সাথে নিয়েই এসেছে এখানে। তাই মেয়েকেও অন্য কলেজ থেকে ট্রান্সফার করে নিয়ে এসেছে। প্রথম দিন ক্লাসে পলাশ যখন পড়াচ্ছিল তখন মেয়েটা প্রশ্ন করে যে এই জায়গাটা বুঝতেছি না। পলাশ বই থেকে চোখ তুলে তাকায় উজ্জ্বল শ্যামবর্ণা ওই মেয়ের জিজ্ঞাসুল কাজল কালো চোখে তার দিকে তাকিয়েই আছে। মেয়েটাকে দেখে শান্তশিষ্ট পলাশের মনে ও বুকে ঠান্ডা এক শিহরণ বয়ে যায়। পলাশ মাথা নিচু করে ফেলে। গোটা জীবনে এই প্রথম এমন অনুভূতি হয়েছে তার। আসলে পড়ালেখায় এত ডুবেছিল যে জীবনে কোনো মেয়ের দিকে তেমনভাবে তাকানোর সময় পায়নি। পলাশ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবার তাকায়। পলাশ তাকাতেই দেখে মেয়েটা ভদ্রতা সূচক হাসে। পলাশ উত্তর দেয় জানতে পারে মেয়েটার নাম নাকি নিধি আনোয়ার। সে নামটা বারবার গুনগুন করে বলে নিধি নিধি নিধি। পলাশ ভাবে এটা হয়তো ভালো লাগা। আস্তে আস্তে কেটে যায়, কিন্তু 1-2 দিন, সপ্তাহ গড়াই লাগে বেশ সময়। রেশ কাটে না যেন আরও বেশি দেখার জন্য মন আকুপাকু করে। পড়ার ফাঁকে ফাঁকে বারবার দেখে। তারপর একদিন নিজের ইচ্ছে করে খুব সাহস নিয়ে সে শিক্ষক আর নিধি স্টুডেন্ট। শিক্ষক হয়ে ছাত্রীর ওপর এমন আকুপাকু চোখে তাকানো ঠিক না, এটা অপরাধ। ভাবে আর তাকাবে না। 2 দিন নিজেকে খুব কষ্টে আটকে রাখে। ভুল করেও তাকায় না, কিন্তু এই না তাকানো নিধি সহ্য হয় না। সেও সবার সাথে পলাশের কাছে প্রাইভেট পড়তে আসে। পলাশ হাসে, নিধিও হাসে। মেয়েটা যেন একটা সময় নিজে নিজেই পরিপক্ক হয়ে যায়। কোনো বিদ্যা ছাড়াই ছেলেদেরকে বুঝতে পারে ততটা পলাশের চোখের ভাষা পড়ে নিয়েছিল নিধি। বুঝে নিয়েছিল অনেক কিছুই। শান্ত পলাশের বুকে অশান্ত ঝড় তুলে দিতে পারে ওই কাজল চোখের বালিকা। প্রাইভেট শেষে সবাই চলে গেলেও নিধি চায় না। বান্ধবীরা যেতে ডাকলে বলে তার একটা চ্যাপ্টারে সমস্যা আছে যেটা সলভ করতে আসছে। পলাশ মুচকি হাসে। নিধি বুঝতে পারে পলাশ খুব লজ্জা পায়। নিধিও পলাশের প্রেমের প্রস্তাব দেয় চিঠির মাধ্যমে। চিঠি পড়ে পলাশ মুচকি হাসে। প্রতি উত্তরে বলে তোমার কি পলাশ ফুল পছন্দ নিধি? নিধি পলাশের চোখে চোখ রেখে বলল আগে পছন্দ ছিল না, এমনি চিনতামও না, এখন চিনি, পছন্দ করি, একটু বেশি পছন্দ করি। পলাশ মুচকি হেসে বলল আমারও। কি নিধি পছন্দ? নিধি হাসে। দুজনের প্রেম খুবই ভালো চলছিল। হঠাৎ করে একদিন নিধি বলে তার বিয়ে ঠিক হয়ে গেছে। পলাশ যেন আটকায়। বিয়ে ঠিক মানে? পলাশের মাথায় বাজ পড়ে। ছুটে আসে তার আব্বার কাছে। লাজুক পলাশ লজ্জা ভুলে নিধির কথা তার আব্বার কাছে জানায়। শওকত হাওলাদার জোরে না করে দেয়। শুধু না করেনি, নিধির আব্বাকে আবার বদলি করে অন্য এলাকায় পাঠিয়ে দেয়। নিজেই বন্দোবস্ত করে দেয় নিধির বিয়ের। নিধির সাথে পলাশের শেষ কথা ছিল আপনি আমারে ঠকাইলেন স্যার। পলাশ কেঁদে দিয়েছিল ওই দিন। নিধি তার চাই, কিন্তু তার আব্বা যেন এমন করবে এটা সে কখনো ভাবেনি। নিধি প্রচুর কেঁদেছিল। বিয়ে করবে না বলে অনেক মারও খেয়েছিল। শিমুলও কেঁদেছে, তার আব্বার পায়েও ধরেছে, কিন্তু তিনি রাজি হয়নি। কেঁদো না নিধি। এখানে হচ্ছে শিমুল না, হয়তো পলাশ হতো। কেঁদো না নিধি, যার সাথে বিয়ে হবে সে আমার থেকেও বেশি ভালো হবে, সে আমার থেকেও বেশি ভালোবাসবে তোমার। নিধি চিৎকার করে বলেছিল ভালো হোক, কিন্তু সে তো পলাশ না, আমার পছন্দের পলাশ ফুল তো সে না। পলাশের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়েছিল, তবে সেটা নিঃশব্দে। পলাশের ফুল অপছন্দের তালিকায় ফেলে দেয় সে। ভালোবাসি তো পলাশ। নিধির কান্না পলাশ সইতে পারে না। তার আব্বাকে ধরে, কিন্তু শওকত হাওলাদারের কাছে ছেলের পছন্দের কোনো মান ছিল না। সমাজ ক্ষমতা বেশি বড় ছিল তার কাছে। ছেলে কোনোদিনই বড় হয়নি, রাজি তো হয়নি, বরং রাগ আর তার আম্মার ওপর
উৎপাত শুরু করেছিল। পলাশ চুপচাপ সব দেখছিল। শান্ত স্বভাবের পলাশ কোনো টু শব্দ করেনি। আব্বার কথা রেখেছে, নীতিকে ভুলে গিয়েছে, আর আব্বাকে সমাজের কথা থেকে বাঁচিয়েছে। এই ঘটনার পর থেকে শান্ত স্বভাবের পলাশ যেন আরও শান্ত হয়ে যায়। কলেজের চাকরি পার্মানেন্ট হয়ে যায়। নীতির সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। কিন্তু আদৌ কি পলাশ নীতিকে ভুলতে পেরেছে? পারেনি, আর পারবেও না। এখনও নীতি তার বুকে মিশে রেখেছে রাতের নিধি কথাগুলো। ঘুমাতে পারে না সে। কত বছর হয়ে গেল, তারপরেও নিধিকে মনে পড়ে, কাঁদে, বুকে ব্যথা হয়, হাহাকার ওঠে নরম মনটার। তাই তো বিয়ে করেনি। নিধি ছাড়া অন্য কাউকে কেন জানি কল্পনাও করতে পারে না সে। আর একটু লড়াই করলে হয়তো নিধি তার হয়ে যেত। এই আফসোস সারা জীবন রয়ে গেছে তার। আজকে তিয়াস যখন ছুটে কলেজে আসে, পলাশ তখন ক্লাস নিচ্ছিল। তিয়াসের মুখে সব শুনে বাইক নিয়ে বাড়ির দিকে ছোটে। তার বুকে যে কষ্ট হাহাকার করে, অসহ্য জ্বলন পূরণ নির্ঘুম রাত যাপন করতেছে সে চায় না তার ভাইও একই কষ্টে জর্জরিত হোক। বাড়িতে ঢুকে তার আব্বার সামনে গিয়ে দাঁড়ায়। আব্বা শিমুলের দরজা খুলে দেন। শওকত হাওলাদার বলল, তুমি ছাড় মানুষ, এসো পেঁচারে এসো না। পলাশ মুখ শক্ত করে বলল, খুলবেন কিনা সেটা বলেন। 2টার পরে, এখন খুলেন। চুপচাপ। পলাশের মুখে এমন তেজি কথা শুনে শওকত হাওলাদার অভ্যস্ত নন। মুখে মুখে তর্ক করিস না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। পলাশ রান্নাঘরের দিকে চলে যায়। সাথে সাথে ফিরে আসে, এগিয়ে পলাশের রুমের দিকে যায়। শওকত হাওলাদার বাধা দিতে ছুটে আসে। তোর সাহস তো দেখি কম না, খুলবি না বললাম। ততক্ষণে পলাশের মুখ রক্তবর্ণ ধারণ করেছে। শওকত হাওলাদারের দিকে তাকিয়ে বলে, বটিদা উঁচু করে বলে, যে বাধা দিতে আসবে তার গলা থেকে মাথা আলাদা করে দিব। এবার আসেন দেখি কে আসবেন। শওকত হাওলাদার কিছু বলতে চাইলেও পলাশ বলে, কোনো কথা বলবেন না। এটা জীবন, দাবা খেলার চাল না যে আপনি যখন যেভাবে চাইবেন সেভাবেই চলবে। পলাশ দরজা খুলে দেখে শিমুল মাথা নিচু করে বসে আছে। দরজা খোলার শব্দে শিমুল মাথা তুলে তাকায়। দরজা খোলা দেখে মনে হয় আশা জেগে ওঠে। মাথা ব্যথা সয়ে নেওয়ার মতো না, শরীর ঝিমঝিম করছে। তারপরে উঠে দাঁড়িয়ে পলাশের দিকে তাকিয়ে কেঁদে দেয়। ভাইয়া পুষ্পের বিয়ে হয়ে গেছে, তাই না? তাই তো দরজা খুলে দিল। শিমুলের কথা শুনে পলাশ কথা বলে না। শিমুলের আকাশি রঙের গেঞ্জি রক্তে ভেজে চুপচাপ হয়ে গেছে। ফ্লোরে রক্ত, মাথার চুল রক্তে ভেজা। পলাশ এগিয়ে এসে চিৎকার করে তার আম্মাকে ডাকে। শিমুল বাধা দেয়, কাউকে ধরতে দেয় না। রুম থেকে বেরিয়ে তার আব্বার সামনে গিয়ে দাঁড়ায়। রাগে তার শরীর কাঁপছে। পুষ্প যদি কিছু হয়, খবর আছে তার বাবার। শওকত ছেলের অবস্থা দেখে ভয়ে পেয়ে যায়। তিনি ভাবেননি শিমুল এমন কিছু করবে। রাবেয়া শিমুলকে দেখে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারায়। শিমুল আর কিছু বলে না, বাড়ি থেকে বেরিয়ে সোজা দৌড় দেয়। পলাশ আর তিয়াসও সাথে যায়। শিমুল দৌড়াচ্ছে। এই অবস্থায় এতটা পথ দৌড়ে গেলে শিমুল বাঁচবে না। পলাশ শিমুলের সাথে সামনে এসে বাইক থামিয়ে উঠতে বলে। শিমুলরা পুষ্পের বাড়িতে গিয়ে সোজা ঘরে ঢুকে বিছানায় কাজী বসে আছে। শিমুল বুঝে আসা গলায় বলে, বিয়ে কি হয়ে গেছে? কাজী মাথা নেড়ে না করে। শিমুল চোখ বন্ধ করে শ্বাস নেয়। পরক্ষণে পাশের রুম থেকে চিৎকার ভেসে আসে। শিমুল ওইখানে গিয়ে দেখে মিজান শেখ ওপরের দিকে গিয়ে দরজা খুলছে। লাল বেনারসি পরে পুষ্প ফ্লোরে হেলে পড়ে আছে। ফ্লোরে লাল রক্তে রঞ্জিত। শিমুলের বুকটা যেন ধুকপুক শুরু করে দিয়েছে। সে কি দেরি করে ফেলেছে? রোকসানার মনি আহাজারিতে চারিপাশ ভারী হয়ে উঠেছে। তাদের কান্না শিমুলের ভালো লাগে না। সবাই অবাক হয়ে শিমুলকে দেখে। রক্তে সারা গা মাখামাখি। দ্রুত পায়ে পুষ্পের কাছে যায়। কারো দিকে না তাকে পুষ্পকে পাচাকোল্লা করলে নিয়ে বাইরে ছুটে যায়। মিজান কিছু বলতে চাইলে পলাশ বাধা দেয়। শিমুল সিএনজিতে পুষ্পকে কোলে নিয়ে বসে, কাঁদছে। ক্ষণে ক্ষণে পুষ্পের কপালের দিকে তাকিয়ে রয়েছে। পুষ্পের শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। পলাশ সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না, কিছু হবে না, দেখিস। ওর কিছু হলে আমি মরে যাব। হসপিটালে যাওয়ার পরে পুষ্পের চিকিৎসা হয়। পুরনো ব্লেড বলে শিরা কাটেনি। এই যাত্রায় বেঁচে গেল। বাড়ির সবাই এসেছে। শিমুল সাফিনকে ইচ্ছে মতো ঝাড়ে। সবাই শিমুলকে ডাক্তারের কাছে যেতে বললেও শিমুল চায় না। পুষ্পের জ্ঞান ফিরলে শিমুল এই অবস্থা দেখে কেঁদে দেয়। শিমুল পুষ্পের দিকে অভিমানী চোখে তাকিয়ে থাকে। কেন এমন করতে হবে? যদি কিছু হয়ে যেত? শওকত হাওলাদার এসে ছেলেকে নিয়ে যেতে চায়। শিমুল বিরক্ত হয়ে বলে, টানেন কেন? নিজের অবস্থা দেখছিস? অন্য কেবিনে চল, মাথায় ব্যান্ডেজ করতে হবে। শিমুল বলে, কাজী ডাকেন।
ডাকেন, বিয়ে করব। তারপর ব্যান্ডেজ। শিমুলের মাথার চুল থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে। শওকত ছেলের এত রক্তক্ষরণ দেখে ঘাবড়ে যায়। আগে ব্যান্ডেজ, তারপরে বিয়ে করিস। শিমুল তার আব্বাকে আর বিশ্বাস করে না, ধমকে চেঁচিয়ে বলে, আগে বিয়ে, না হলে আমি এখান থেকে যাচ্ছি না, মরে গেলেও না। মিজান বেঁকে বসে। চেয়ারম্যানের এত অপমানের পর এসব অসম্ভব। শওকত চেয়ারম্যান রাস্তা না দেখে মিজান শেখের হাত ধরে অনুরোধ করে। শিমুলের কঠিন মুখের দিকে তাকিয়ে কেউ কিছু বলার সাহস পায় না। আর কোনো উপায় না দেখে শিমুল আর পুষ্পের বিয়ে পড়ানো হয়। কবুল বলে দুজনেই সেকেন্ডের মধ্যেই বলে ফেলে। বিয়ে পড়ানো হয়ে গেলে শিমুল সবার সামনে পুষ্পকে জড়িয়ে ধরে। তারপর আব্বার দিকে তাকিয়ে বলে, আপনি হেরে গেছেন, আমি জিতেছি। শওকত হাওলাদারের মুখ থমথমে হয়ে গেছে। থমথমে মুখ নিয়ে তিনি বেরিয়ে গেল। মনে মনে বলে, আজ তো একটা বেয়াদব জন্ম দিয়েছি। নার্সরা শিমুলের মাথা ধুয়ে দেয়। কয়েকদিন আগেও মাথায় আঘাত পেয়েছিল, তবে আজকের আঘাতটা অনেক গুরুতর। তাই সিটি স্ক্যান করে দেখা হয় কোনো ক্ষতি হয়েছে কিনা। ভাগ্য শিমুলের সহায় ছিল, কোনো রকম রক্তক্ষরণ হয়নি, কিন্তু সেলাই লাগে 8টা এবং 2 ব্যাগ রক্তও লাগে। তাতে শিমুলের কোনো ব্যথা বা আফসোস নেই। পুষ্পকে নিজের করে লিখে নিতে পেরেছে, এর চেয়ে খুশির আর কি হতে পারে। পুষ্প এখনও কাঁদছে, তার মনে হচ্ছে সে শিমুলকে হারিয়ে ফেলবে। তাই তো বোকামিটা করে ফেলেছিল। মাঝে মাঝে এই বোকামি করাই ভালো। পুষ্প এমন বোকামি করেছে বলেই তো আজকে বিয়েটা হলো। আর বিশ্বাস হচ্ছে না শিমুল তার স্বামী। সাফিনের আব্বা আম্মা মিজান শেখের সাথে রাগারাগি করে চলে গেছে। শিমুল আসে কিছুক্ষণ পরে। শিমুলকে দেখে খুব দুর্বল লাগলেও তাও খুশিতে দাঁত বের করে হাসছে। মিজানকে বলল, আব্বা, আপনার মেয়ে বাড়ি নিয়ে যান, গাড়ি দিয়ে গিয়ে নিয়ে আসবো। মিজান শেখ দাঁত কিরমির করে পুষ্পকে নিয়ে বাড়ি চলে যায়। শিমুলকে ডিভোর্স দিবে না জানায় সে, শিমুলকে ডিসচার্জ দিবে না জানায় সে, কিন্তু শিমুল তেরামি করে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে আগে মায়ের কাছে যায়। রাবেয়া ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শিমুল হেসে বলল, আম্মা, বিয়ে করে ফেলেছি। ভালো করেছো আব্বা। বাড়ি যাওয়ার পর পুষ্পের ওপর সবারই রাগ প্রকাশ করে, তাতে পুষ্পের কিছু যায় আসে না। তার মায়ার বাক্স যেন সে পেয়ে গেছে, আর কেউ আলাদা করতে পারবে না। মুন্নি খুব রাগ করে, তার স্বামীর বাড়িতে সে এখন ছোট হলো। এর আগে সে রাতে পুষ্পের সাথে থাকলো না। পুষ্প একা একা খুশি মতো ইচ্ছে মতো কাঁদলো। শিমুলকে পর খুশিতেই নফল নামাজও পড়লো। শিমুল রাত 2টার দিকে বেরিয়ে পড়ে। এত কষ্টের পরে আজকে বিয়ে করলো, অথচ কেউ শ্বশুরবাড়িতে যেতে বলল না। তাই শিমুল নিজেই চলে এসেছে। বিয়ের প্রথম রাত কিনা আলাদা থাকবে। শিমুল জানালায় টোকা দিল, দাঁড়িয়ে আছে। পুষ্প জানতো আজকে সে আসবে, তাকে আজকে কোনোভাবে আটকানো যাবে না। সে তার পাগল পাগল আবদার নিয়ে আসবে। পুষ্প জানালা খুলতে শিমুল হাসে। শিমুলের হাসি দেখে পুষ্প মুগ্ধ হয়। শিমুল আস্তে করে বলল, দরজা খোলো। আজকে কোনো ভয় নেই। ভয় ছাড়াই পুষ্প দরজা খুলে দেয়। শিমুল বাহিরে থেকে বেশ দুঃখী চেহারা বানিয়ে ফেলেছে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে কতটা গ্লানি ভেতরে পুষছে। শিমুলের বিয়ের কথা শুনে সুইটিকে দেখে একাকার অবস্থা করে ফেলেছে। আসমা আর পেশকারা কারোর কথাই না শুনছে। আসমা আর আম্মাকে বলে, দেখলে কি করলো, ঠিক ওই ছোট লোকের বাচ্চাকে বিয়ে করে ফেললো। আপনার নাতিও ওই একটা। পেশকারা বেগম বলল, শিমুলের মতো পোলাপান যে এই এমন জায়গায় যাবে আমি কল্পনাও করিনি। আমার মন বলে তাবিজ করে পোলার মাথা নষ্ট করে দিয়েছে, তাই তো এমন পাগলের মতো কাণ্ড কারখানা করে। দেখলি না কেমন মাথাটা ফাটিয়ে কি একটা অবস্থা করেছে। পেশকারার কথা শুনে আসমাও মাথা নাড়ে। তারপর সুইটির মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না মা, আমি তোর জন্য এমন ছেলে খুঁজে আনবো যে তার সামনে শিমুলও ফেল। সুইটি বলে, আমার অন্য কাউকে লাগবে না, আমার শিমুলকেই লাগবে। কিন্তু শিমুলের তো বিয়ে হয়ে গেছে। সুইটি ফুসে করে বলল, তো কি হয়েছে, বিয়ে হয়েছে, ডিভোর্সও হবে। আসমা মাথা নেড়ে বলল, ডিভোর্স? এই মেয়ে কি পাগল হয়ে গেছে? এই তুই পাগল? সুইটি তার নানুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নানু, আমি জানি না তুমি জানো কি করবে, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি শিমুলকে ছাড়া বাঁচবো না। পেশকারা বললেন, পুষ্পকে এবার এই বাড়িতে আসতে দে। চেয়ারম্যানের বাড়ির বউ হওয়ার স্বাদ মিটিয়ে দিব, লেবুর মতো চিপে চিপে তেল বের করব। সুইটি তার নানুকে ভালো করেই চিনে। মলির মুখে শুয়ে তার শিমুলের বিয়ের স্বপ্ন দেখে। শওকত হাওলাদার সারা ঘর পায়চারি করছে, রাগে মুখ থমথমে।
বারবার হাত মুষ্টিবদ্ধ করছে আর খুলছে। তার পরিবারের সম্মান, আত্মমর্যাদা কিনা এমন ছোট্ট ফ্যামিলির সাথে হলো। ছি ছি, সমাজের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে। আর হাসাহাসি করবে কি, হাসা শুরু করে দিয়েছে অলরেডি। শিমুল যা করলো ভাবতেই ওনার মেজাজ খারাপ হচ্ছে। বিয়ে হয়েছে, এই মেয়েকে এই বাড়ির সীমানাও আনতে দিবে না তিনি। বাড়ির প্রথম বউ হিসেবে এই মেয়ে মানায় না। পুষ্পকে দেখলেই ওনার রাগ ওঠে। শিমুল যে কিভাবে এই মেয়েকে পছন্দ করে আল্লাহই জানে। এর চেয়ে ভালো ছিল সুইটিকে বউ করে নিত। তার সব পরিকল্পনা বাদ হলো পুষ্পের কারণে। এই মেয়ের গালে ঠাস ঠাস করে চর মারতে পারলে ভালো লাগতো তার। রাবেয়া স্বামীর অস্থিরতা দেখে শান্তি পাচ্ছেন। কয়েক বছর আগে নিধির বিয়ের দিন পলাশ ঠিক এভাবে অস্থির হয়েছিল, পাগলের মতো চুপি চুপি কেঁদেছিল। উনি তো মা ঠিক বুঝেছিল, কিন্তু এই পাষাণ পুরুষের মন গলাতে পারেনি। নিজের অহংকার ধরে রেখেছিলেন তিনি। আজকে শিমুলের জন্য রাবেয়ার ভীষণ খুশি। নিজ স্বার্থ দেখা লোকেদের এমন শিক্ষা দেওয়া উচিত। পুষ্পকে বিয়ে করা নিয়ে এই অখুশি হলেও রাবেয়ার বুকটা ঠান্ডা হয়ে আছে। এবার ঘরে বউ আসলে হলো, তার একটি সঙ্গী হবে। পলাশ উপর হয়ে শুয়ে আছে, নিঃশব্দে চোখ থেকে পানি পড়ছে, বালিশ ভিজে যাচ্ছে। নিজেকে কাপুরুষ মনে হচ্ছে। কেন সে শিমুলের মতো হতে পারল না? এমন হলে তো নিধি তারই থাকতো, বুক ভরা কষ্ট নিয়ে থাকতে হতো না তার। পলাশ শক্ত করে বালিশ খামচে ধরে ঠোঁট তরে তরে কাঁপছে। বুকের ব্যথা এখন অসহনীয়। নিজেকে খুব ঘৃণা লাগে। নিধিকে আজকাল খুব মনে পড়ে। বাচ্চা মেয়েটার জন্য কত কষ্ট সহ্য করেছে, কিন্তু সে কিনা আব্বার কথার বাহিরে যায়নি। ছি, পলাশ প্রেম খাবার যোগ্য নয়। পুষ্প মুগ্ধ চোখে শিমুলকে দেখছে। কালো গেঞ্জি, কালো ট্রাউজার পরাতে ফর্সা শরীরটারও ফুটে উঠেছে। ফর্সা কপালটা সাদা ব্যান্ডেজ দিয়ে ঢাকা। এই যে ছেলেটা এত অসুস্থ, দেখলে কেউ বলবেই না। ব্যান্ডেজ মাথা রেখে কেমন হাসছে এই প্রণয় পুরুষ। তার এটা ভেবেই পুষ্প নিজেকে সুখী সুখী মনে করে। শিমুলের কথা শুনে দুই হাতে মুড়ে দাঁড়ায়। বাসর রাত তো। শিমুল দুঃখী দুঃখী চেহারা আরো বলল, ঘুমাতে গিয়েছিলাম কিন্তু ঘুম আসে না। আমি তো এখন আর সিঙ্গেল না, ম্যারিড পারসন। আজকে বিয়ে করলাম, আর প্রথম রাতে কিনা বউ ছাড়া ঘুম আসে না তো। পুষ্প দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। ঘুম আসে না? না, বিবাহিত পুরুষের বউ ছাড়া ঘুমের নিয়ম নেই। আমি নিয়ম পালন করতে এসেছি। তারপর থেমে বলল, তোমার সাথে ঘুমাবো। পুষ্প শীতল চোখে তাকিয়ে হাসে। আচ্ছা, ভেতরে আসুন, ঘুমিয়ে যান। শিমুলের মাথায় হাত রেখে চুল রেখে দাঁত বের করে হাসে। শুধু ঘুমালে হবে না তো? কেন? কিছু মিছু তো করতে হবে। কি? শিমুল চোখ বড় বড় করলে, বাসরাতে কি করতে হয় জানো না? পুষ্প জানে বাসরাতে কি হয়, তার আবছা ধারণা কিশোরী পুষ্পর জানা। তারপরে মাথা নেড়ে বলল, না। শিমুল অবাধ্য হয়ে, সত্যি জানো না? না। আর তো বাসরাত আসেনি, কিভাবে জানবো? শিমুল পুষ্পের দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো আমি শিখিয়ে দেই। পুষ্প লজ্জা লজ্জা চোখে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পের চোখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। শিমুল ওপরে উঠে আসে, পুষ্প এক পা পিছিয়ে যায়। শিমুল মুচকে আসে। বাহ, তার ফুলকেও তাকে ভয় পাচ্ছে। ভাবা যায় তার ফুলও তাকে ভয় পায়। শিমুল পুষ্পের কানের কাছে মুখ নিয়ে বলে, কিছু করবা না তো? এত ভয় পাচ্ছ কেন? আমি তো এতটাও খারাপ না। আজকে শিমুল তার সাথে যা ইচ্ছা করবে বা করতে পারে, এটা ভেবে পুষ্প ভয় লাগছে। পুষ্প যে ভয় পাচ্ছে এটা লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু চালাক জামাই ঠিকই বুঝে ফেলেছে। শিমুলের কথা শুনে পুষ্প বলল, ভয় পাবো না কেন, আমি সাহসী। শিমুল আবার বাহিরের দিকে দাঁড়ায়, তা তো দেখতেই পাচ্ছি। তারপর দুজনেই চুপচাপ চোখ বড় করে রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। শিমুল বলল, চল সামনে যাই। পুষ্প দ্বিরুক্তি করে না, দরজা আটকে শিমুলের পিছু পিছু যায়। রাস্তায় নেমে শিমুল পুষ্পের হাত ধরে। কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নেই, নেই কোনো বাধা। দুজনে কোনো কথা না বলে চুপচাপ হাঁটে। নিঝুম নিস্তব্ধ রাতে ঝিঝি পোকার ডাকের সাথে দুজনের মনটা খুশিতে বাকবাকুম হয়ে আছে। চাঁদের দিকে তাকাতে দেখা যায় আজকে নতুন চাঁদ উঠেছে আকাশে। নতুন চাঁদ বিধায় আলো কম, চারদিকে আবছা অন্ধকার। দুজন অন্ধকারে হাঁটতে হাঁটতে অন্ধকার নিজস্ব আলো নিজে চোখের নিচে নেয়। শিমুল বলল, আজকে চাঁদের আলো কম কেন জানো? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে বলল, কেন? তুমি খেয়াল করেছো সবসময় আমরা রাতে দেখা করলেও চাঁদ ভরা পূর্ণিমা থাকতো, কারণ চাঁদ তখন জানতো শিমুল প্রেম করে, আর প্রেম করলে বেশি দুষ্টু হওয়া যায় না। আর এখন শিমুল তার ফুলের বর, যত ইচ্ছা দুষ্টু করতে পারে। এসব জন্যই অন্য কেউ না দেখে লজ্জা পায়।
তাই এই লজ্জায় চাঁদ মুখ লুকিয়ে রেখেছে ইন্টেলিজেন্ট চাঁদ। পুষ্প মাথা নিচু করে হাসে। প্রেম অবস্থায় তো ফিজিক্স ক্লাস নেওয়া শেষ, আরো দুষ্টু হওয়া বাকি। পুষ্প লজ্জা লাগে, লজ্জায় নাকের ডগা শিরশির করছে তার। পুষ্পের লজ্জায় অবনত মুখ দেখে শিমুল হাসে। দুজন হাঁটতে হাঁটতে হিজল গাছের নিচে এসে দাঁড়ায়। শিমুল বলে, এই গাছটা আমাদের প্রেমের সাক্ষী। বেচারা কত কি দেখে ফেললো। পুষ্প ঠোঁট টিপে হাসে। ফাও কথা। শিমুল গাছে হেলান দিয়ে দাঁড়ায়। শিমুল কিছু দূরে দাঁড়ায়, একে অপরের দিকে তাকিয়ে আপন মনে হাসে, তৃপ্তির সে হাসি। পুষ্প শিমুলের চোখে চোখ রাখে। দুজনের চোখে অজস্র কথা জমে আছে। পুষ্প চোখের ভাষা তখনও গাঢ়। শিমুলের বুকে অজানা শিহরণ চেয়ে উঠে আছে মুচকি সেই হাসিতে। মাথা নেড়ে বলল, কি? পুষ্প কিছু বলে না, তাকিয়ে আছে। শিমুল পুষ্পের হাত ধরে কাছে আনে। বালিকা আমাকে বিষ ব্যথা শিখিতে এসো না, আমি বিষের রাজা। পুষ্প লাজুক হেসে মুখ ঘুরিয়ে নেয়। শিমুল বলল, আমাকে বিয়ে করে আমাদের বিয়ে হয়ে গেছে, আমার এখন বিশ্বাস হয় না। আমারও। শিমুল পুষ্পের দুগালে হাত রেখে বলল, তোমাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, তুমি আমার। পুষ্পের চোখে পানি আসে, সুখে গলা বন্ধ হয়ে আসে তার। তুমিও আমার, আমার বর, আমার বউ, ভালোবাসি। শিমুল পুষ্পের গালে নিজের গাল ঘষে দেয়। পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুল পুষ্পকে দেখে, এই মেয়েটাকে খুব ভালোবাসি, আর এখন থেকে যখন খুব ভালোবাসি বলতে চাবে তখন মনে হবে মেয়েটা আমার বউ। পুষ্পর হাতের ব্যান্ডেজে চুমু খায় শিমুল। দুজনেই শ্বাস যেন ঘন হয়, বুক কাঁপে ধুরফুর করে। দুজন দুজনকে খুব করে উপলব্ধি করে। শিমুল আদরে আদরে পুষ্পকে ভরিয়ে দেয়, সারা মুখে এঁকে দেয় ভেজা চুম্বন। পুষ্প শিমুলের বুকে হাত পিঠ আগলে ধরে, জড়ানো গলায় ফিসফিস করে বলল, এত আদর করতে হয় না জান। শিমুল পুষ্পকে দুহাতে নিজের সাথে মিশিয়ে নেয়, কানের কাছে মুখ এনে পুষ্পের মতো ফিসফিস করে বলল, তুমি আমার জন্য যত আঘাত সহ্য করেছো, এত আদর দিলেও সেগুলো মুছে যাবে না। পুষ্প মাথা নেড়ে বলল, মিথ্যা কথা, সব আঘাত মুছে গেছে। মুছে গেছে? পুষ্প শিমুলের দিকে ফিরে গলা খাকারি দিয়ে বলে। তারপর শিমুল নাকের সাথে নিজের নাকের ডগা ঘষা দিয়ে আঘাত দিয়ে বলল, যখন কবুল বললাম তখন সব ব্যথা গায়েব হয়ে গেছে। তাই? শিমুল পুষ্পের দিকে নেশা নেশা চোখে তাকিয়ে থাকে। তারপর খুব জোরে জড়িয়ে ধরে বলল, ইস, কবে বাড়ি নিয়ে যাব, আর তো ভালো লাগছে না। পলাশ কলেজে দ্বাদশ শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়েছে। ঠান্ডা মেজাজে পলাশের ব্যক্তিত্ব কলেজের সবার নজর কাড়ে। পলাশ যখন ক্লাসে পড়ায় তখন সে বইয়ের দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েরা তাকে দেখছে। যে সে দেখা না, মন হারিয়ে দেখা যাকে বলে। ছাত্রীদের এই চাহনি তাকে বারবার মনে করিয়ে দেয়, এক কাজলকার চোখের অধিকারিণীর এই চাওয়াটাকে হারিয়েছে। প্রেমে মজে গিয়েছিল নিজের সবটা দিয়ে। মেয়েটাও কি কম ভালোবাসতো? নিধি তাকে এত ভালোবাসতো যে পলাশ এখনো চোখ বন্ধ করে নিধির ভালোবাসার তীব্রতা টের পায়। এই তীব্রতা টের পেয়েই সে এতগুলো বছর কাটিয়ে দিয়েছে, সামনেও কাটাবে। কিন্তু আফসোস, এই তীব্র ভালোবাসার মানুষটিকে ধরে রাখতে সে পারেনি। হারিয়ে ফেলেছে, এই জীবনে আর পাওয়া হবে না। পরিবার থেকে বিয়ের জন্য বলা হয়, পলাশ বিয়ের করার ইচ্ছে নেই। যখন ভাবে বিয়ের পর বউকে কাছে টানতে হবে, বউ গুটিসুটি মেরে বুকে মুখ লুকাবে, তখনই পলাশের বুকটা কেঁপে ওঠে। নিজেকে অপরাধী অপরাধী মনে হয়। কথার বের খারাপ করার ভার মাথায় পড়ে। সে যে নিধির কথা দিয়েছিল পলাশের বুকে লেপটে থাকা নারীটা নিধি হবে, কিন্তু পলাশ পারল কই? বুকে তো নিধি এলো না, এলো এক বুক হাহাকার। পলাশ প্রতিনিয়ত ঘুমড়ে মরে ব্যথায় কাতরায়। যখন ভাবে নিধি অন্যর বুকে অন্য কাউকে ভালোবাসে, এমন ভাবতে বুকটা পুড়ে তার। এত বড় ছেলে ঠোঁট কেঁপে চোখ জ্বালাপোড়া করে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। দুনিয়ার সব বিতৃষ্ণা লাগে তার আব্বাকে অসহ্য লাগে। তিনি একটু সদয় হলে পলাশের জীবনটা আজ এমন হতো না। অথচ তিনি পলাশের বাবার প্রতি সম্মানিত ব্যবহারই করে। পলাশের চোখে তাকিয়ে পলাশের মন পড়ে নিতে পারত, কিন্তু তিনি তা পড়েনি। পলাশ বইয়ের দিকে তাকিয়ে বইয়ের মনোযোগ দেওয়ার চেষ্টা করে। তখনই প্রিন্সিপাল রুমে আসে। পলাশ প্রিন্সিপালের উপস্থিতিতে ওনার দিকে তাকায়। তারপর কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার ওই দিকে। নিধি, তার কাজল চোখের নিধি। পলাশের বুকে ব্যথা হয়। এটা কিসের ব্যথা? শিমুল গত 5 দিন রুম থেকে বের হয়নি।
শরীর এত দুর্বল লেগেছিল যে শোয়া থেকে উঠতেও ভীষণ খারাপ লেগেছে। আজকে ভালো লাগছে। সকালে সবার সাথে নাস্তা করেছে। এই 5 দিন পুষ্পের সাথে ফোনে কথা হয়েছে। বেশি কথা বলতে পারিনি। আঘাতটা মাথায়, তাই মাথা সে কি ব্যথা। বালিশ থেকে মাথাটা তুলতেই ব্যথায় টনটন করে, ঘাড় পর্যন্ত মনে হয় ছিঁড়ে যাচ্ছে। শিমুল সব ব্যথা হাসি মুখে শুয়ে নিচ্ছে। পুষ্পকে নিজের করে পেয়েছে, এই সুখের কথার তার ব্যথায় কিচ্ছু না। সারাদিন শুয়ে থেকে সন্ধ্যায় পুষ্পকে ফোন দেয়। পুষ্প তখন পড়তে বসে। শিমুল বিয়ে করার পর থেকে রোকসানা, মুন্নি আর মিজান শেখ পুষ্পের সাথে ঠিকঠাক কথা বলে না। পুষ্প ভালো মেয়ের মতো মায়ের মন খুশি করতে ওনার কাজ আগিয়ে দেয়, বাবার দিকে কি লাগবে এগিয়ে দেয়। মুন্নির সাথে 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 কথা বলতে চায়, কিন্তু কেউই পুষ্পের সাথে ভালো করে কথা বলে না। পুষ্প চুপচাপ পড়ছে। এমন সময় রোকসানার ফোনটা টিংটং বেজে ওঠে। পুষ্প উঠে ধরতে যাওয়ার আগে রোকসানা রিসিভ করে, হ্যালো কে? শিমুল রোকসানার কণ্ঠ শুনে মনে মনে ভাবে, শাশুড়ি খুব জ্বালিয়েছেন, এবার আমি জ্বালাই। আম্মা, আমি আপনার নতুন জামাই শিমুল হাওলাদার। রোকসানার মুখটা অন্ধকার হয়ে যায়। শিমুলের নাম শুনেই আর চোখে পুষ্পকে দেখে। রোকসানা চুপ থাকা দেখে শিমুল বুঝল, আম্মা আমার বউ কই? রোকসানা পুষ্পের বিছানায় মোবাইলটা ছুঁড়ে মেরে চলে যায়। রোকসানার মুখের আদল দেখে বোঝা যায় এটা শিমুল। পুষ্প মুচকে এসে মোবাইলটা ধরে। হ্যালো। পুষ্পের গলা শুনে শিমুল শটান হয়ে শুয়ে পড়ে। মোলায়েম গলায় বলে, আমার বউ কি করে? শিমুলের মুখে বউ ডাক শুনলে পুষ্পর খুব ভালো লাগে। শান্তিতে বুকটা ভরে যায়। কিচ্ছু না, বউকে শাড়ি পরা দেখতে ইচ্ছে করছে। বউ কি ইচ্ছে পূরণ করবে? পুষ্প আনন্দে ঝুমঝুম করে বলল, করবে। তাহলে আজকে শাড়ি পরবে, 11টায় আসবো। পুষ্প মন খারাপ করে বলল, কিন্তু আমার তো শাড়ি নেই। আমার আছে, আমি আমার কাছে যাইতে লজ্জা করে। তোমার নেই? না। আচ্ছা। পুষ্প মন খারাপ হয়। শিমুল এই প্রথম তাকে শাড়ি পরতে বলেছে, কিন্তু পুষ্প ব্যর্থ। মোবাইল কাছে রেখো, আবার ফোন দিব। আচ্ছা। শিমুল মানি ব্যাগটা পকেটে বের করে বেরিয়ে পড়ে। বাইক দিয়ে হোমান মার্কেটে আসে। বেশ সময় লাগে না। নিজের পছন্দ মতো লাল শাড়ি চুড়ি কিনে নেয়। পুষ্পের বাড়ির সামনে এসে পুষ্পকে ফোন দেয়, বেরিয়ে আসতে বলে। পুষ্প এসে শিমুলকে দেখে। ম্যাডাম, কাছে আসেন। শিমুল আসতে হাতে ব্যাগটা দেখিয়ে পুষ্পকে বুঝে যায়, আপনি এত রাতে মার্কেটে গিয়েছিলেন? হ্যাঁ, আজকে বউকে দেখবো তাই। পুষ্প লজ্জা পায়, মাথা নিচু করে ব্যাগটা নিয়ে ঘরে চলে যায়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে পুষ্প শাড়ি চুড়ি পরে রেডি হয়। ঘড়িতে টাইম দেখে 11:30 বাজে। পুষ্প আস্তে করে দরজা খুলে উকি দেয়। শিমুল দাঁড়িয়ে আছে। পুষ্প দরজা আটকে বেরিয়ে আসে। অবাক হয়ে বলে, কখন এসেছেন? ডাকলেন না? শিমুল পুষ্পের দিকে তাকিয়ে আছে। ঠোঁটে কিঞ্চিৎ ফাঁকা হয়ে গেছে। পরক্ষণে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। হাত দিয়ে চুল আঁকড়ে বলল, ডাকলে তো ঠিকঠাক সাজতে না, তাড়াতাড়ি চলে আসতে। পুষ্পের কেন জানি শিমুলের দিকে তাকাতে লজ্জা লাগছে। একটু তাকিয়ে বলল, ঘরে আসবেন? শিমুল পুষ্পের দিকে হাত বাড়িয়ে বলল, না, আমাদের হিজল গাছটাই ভালো। পুষ্প মুচকি হেসে শিমুলের হাত ধরে। দুজনে চুপচাপ হাঁটে। চঞ্চল শিমুলের এই নিশ্চপতা দেখে পুষ্প কয়েকবার ঘাড় ঘুরিয়ে তাকায়, কিন্তু শিমুল চুপচাপ হাঁটছে। মাঝে মাঝে তাকে দেখছে। 6 দিনের চাঁদের আলো ছড়াচ্ছে। আকাশে চাঁদের সাথে হাজারো তারা আলো দিচ্ছে। চারদিকে সব স্পষ্ট দেখা যায়। হিজল গাছের কাছে গিয়ে শিমুল দাঁড়ায়। নিজের হাতে মুঠোয় পুষ্পর দুকাল ধরে চুপ করে দেখল। শিমুলের তৃপ্ত স্বরে পুষ্পের মনটা কেঁপে ওঠে। হাত পা অবেশ হয়ে যায় যেন। সে একরকম চোখে তুলে শিমুলের দিকে তাকাতেই চোখ বন্ধ করে নেয়। এই সর্বনাশ চোখে তাকানো যাবে না। এই চোখে যে হাজারো কথা আকুতি মিনতি উপচে পড়ছে। এই নেশা জড়ানো চোখের চাহনি পুষ্প নিতে পারে না। শিমুলের ছোঁয়া পেয়ে পুষ্প অজানা শিহরণে কেঁপে ওঠে। শিমুল বলল, আমার বউকে অনেক সুন্দর লাগছে। লাল শাড়ি পরতে লাল শিমুল ফুলের মতোই লাগছে, একদম টকটকে লাল ফুল। পুষ্প লজ্জা পায়, মাথাটা নিচু করতে চায়। শিমুল নিচু করতে দেয় না। তার দিকে করতেই বলল, কি হলো? পুষ্প মাথা দুদিকে নাড়িয়ে বলল, কিছু না। শিমুল পুষ্পের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে থাকে। গাল থেকে কোমরে হাত দিয়ে নিজের কাছে আনে। সত্যি সুন্দর লাগছে। পুষ্প বলল, শিমুলের মতো, তাই না? শিমুল চুপচাপ দেখে। চুপচাপ এমন রূপ আর আগে কখনো দেখা হয়নি। তার ফুলকে খুবই আবেদনময়ী মনে হচ্ছে। শিমুল হঠাৎ খেয়াল করলো তার খুব পাগল পাগল লাগছে। সামনের রমণীর সাথে একটু বেশি অভদ্র হয়ে যেতে ইচ্ছে করছে তার। আবার কিনা ফুলটা তার বউ। নিজের এত বেসামাল লাগায় পাগলা ইচ্ছা কেন আজ মাথাচাড়া দিয়ে উঠল।
অ্যান্ড্রোনালির শিরাগুলো যেন কেমন শিমুলের পাগলতা প্রকাশ করতে ছুটছে বনের মতো গতিতে। শিমুল বলল, খুব শীঘ্রই ঘরে তুলে নিব। আচ্ছা। এত বাধা বিপত্তির পরে আমি আমার এই লাল টুকটুকে ফুলটাকে পেয়েছি, নিজেকে খুব সুখী সুখী লাগে। পুষ্প কিছু বলল না, প্রত্যুত্তরে শিমুলের বুকে মাথা রেখে নিজেকে মিশিয়ে দেয়। শিমুলের বুকে মিশে তার ঘন ঘন শ্বাস দ্রুত উঠানামা করে। খেয়াল করে মাথাটা তুলে বলল, কি হয়েছে? কই? পুষ্প শিমুলের বুকে হাত রেখে বলল, এই যে এমন হচ্ছে কেন? শিমুল কিছু বলল না, চুপচাপ পুষ্পকে পর্যবেক্ষণ করে। মাতাল বাতাসের ছোঁয়া কি পুষ্পের গায়ে লাগছে নাকি? শিমুল অসহায় লাগে। পুষ্প শিমুলের অসহায় মুখের দিকে তাকিয়ে শিমুলের বুকে ঝরে তুফানের তীব্রতা টের পায়। শ্বাস করে শিমুলের ঘাড়ে চুমু খেয়ে নেয়। শিমুল বন্য বাতাস যেন রাস্তা পেল। মাথা নিচু করে খোঁচা খোঁচা দাঁড়িয়ে দিয়ে নরমকাল ঘষে দেয়। পুষ্প তার স্বরে ঘুঙ্গিয়ে ওঠে। শিমুল গেঞ্জি আঁকড়ে ধরে শিমুল ফুসফুস করে বলে, কি জান? না। কি না? কিচ্ছু না। শিমুল আধো আধো চোখ খুলে পুষ্পের হাতে হাত দিয়ে পুষ্পের নরম ঠোঁট ছুঁয়ে মাথা নিচু করে কোমল ঠোঁটের ভাঁজে তার সিগারেট পরা ঠোঁটটি নিজে হারায়। আজকে মাতাল হয়ে দুজনের মাঝে হারিয়ে যেতে চায়, একে অপরকে আঁকড়ে ধরে গভীরভাবে। শিমুল পুষ্পের গলায় ঠোঁট ছুঁয়ে জোরে শ্বাস ছেড়ে নেয়। তারপর হঠাৎ পুষ্পকে ছেড়ে গাছের মোটা শিকড়ের দিকে বসে পড়ে। মাথা নিচু করে তাকে পুষ্পের এমন কাছে হতভম্ব। সে এগিয়ে গিয়ে শিমুলের সামনে দাঁড়ায়, চুলে হাত বুলিয়ে বলল, আমার বরের কি হলো? শিমুল মাথা তুলে তাকায়। পুষ্প দেখি শিমুলের ঠোঁটে হালকা কাঁপছে, চোখের ভাষা মাতাল, ছোঁয়া লেপটানো। এই ছেলেটা এমন কেন? যখন তখন মায়ায় বক্স খুলে পুষ্পকে আটকে দেয়, ভুল করতে ফুঁসিয়ে দেয়। পুষ্পের চোখে চোখ রাখে, গাল এক হাতে রেখে বলল, কি? শিমুলের গলা ধরে আসে, ফিসফিস করে বলল, আজকে একটু বেশি আদর করলে কি তুমি রাগ করবে? পুষ্পের বুকটা তো তখন কাঁপছিল, এখন শিমুলের কথা শুনে তলপেটে হাজারটা প্রজাপতি যেন ওড়াউড়ি করছে। তারপরে যে ইচ্ছে করে শিমুলকে খুব কাছে নিতে। শিমুলের নেশামাখা চোখের দিকে তাকিয়ে পুষ্প শিমুলের মাথায় হাত রাখে। শিমুল পুষ্পের চোখে তাকিয়ে, তার শ্বাস চলছে দ্রুত গতিতে। পুষ্প দু হাতে কাছে টেনে পেটে নাক গুজে দেয়। পুষ্প কেঁপে ওঠে, একটু পেছনে চাইলেও পেছাতে পারে না। শিমুলের হাতের বাঁধন ততক্ষণে শক্ত হয়ে গেছে। পুষ্প ফিসফিস করে বলল, না। শিমুলের চোখে তখন মুখে তৃষা। প্লিজ। পুষ্প কিছু বলার আগে উত্তপ্ত ঠোঁটের ছোঁয়ায় গিয়ে লাগে তার উদর কোমলে। পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুল পরপর অনেকগুলো ঠোঁট ছুমিয়ে দেয় তার উদরে। নাক ঘষে শিমুল ফিসফিস করে বলল, ভীষণ খারাপ হতে ইচ্ছে করছে। পুষ্প চুপচাপ কথা শোনে। শিমুল আবার বলে, সাথে তোমাকে পাগল বানাতে ইচ্ছে করে? পুষ্প চুপ করে থাকে। শিমুল আরো কিছু বলে না, চুপচাপ বসে থাকে। তারপর হঠাৎ করে পুষ্পকে ছেড়ে বলে, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও। পুষ্প অবাক হয়ে বলল, কেন? শিমুল পুষ্পের দিকে তাকায় না, এমনি যা বলেছি করো না। পুষ্প চুপচাপ একটু দূরে যায়। মিনিট দুয়েক পর শিমুল কাছে আসে। পুষ্প কিছু বলে ওঠার আগে পুষ্পকে কোলে তুলে নেয়, মাঠের মাঝে হাঁটে। তার দুষ্টু দুষ্টু কথা শুনে পুষ্প খিলখিল করে হাসে। সুন্দরী বাড়ি নিয়ে নেই, তারপর না হয় তোমার পার্মানেন্ট শিক্ষক হব। আমার শিক্ষক লাগবে না, আমি তো বেতন নিব না, ফ্রি পড়াবো। আমি পড়বো না, আমি তো পড়াবো। শিমুল শব্দ করে হাসে। পুষ্প শিমুলের গালে ছুঁয়ে দেয় এক পুরুষটা। তার ভাবতেই তার বুকটা কেমন সুখে চিনচিন করে। শিমুল চাঁদের আলোয় অবাক হয়ে দেখে পুষ্প দুনিয়ার সবচেয়ে সুন্দর রমণী, নাকি সেই ভালোবাসে বলে এটা মনে হয়, কে জানে। শুনেছে যার সাথে তার ভাব বিনিময় তাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালো মনে হয় তার। দুজনে রাত 2টার দিকে বাড়ি যায়। বিছানায় শুয়ে পুষ্প লজ্জায় মুখ ঢেকে নেয়। লোকটা আস্ত পাগল। সকালে শিমুল চোখ খুলে দেখে সুইটি তার বিছানায় শুয়ে আছে, গায়ে ওড়না নেই। সুইটির হাত তার গালে রাখা। শিমুল এক লাফে দাঁড়িয়ে যায়। সুইটি এখানে কেন? শিমুলের মাথা আহলে যায়। উচ্চস্বরের ধমক দিয়ে শুনতে পায় বাহিরের চারপাশে এলাকার মেম্বাররা উপস্থিত হয়ে আছে। আস্তে করে বলল, তুই এখানে কেন? সুইটি বাঁকা এসে বলল, আদর নিতে এসেছি। শিমুল হা করে তাকিয়ে থাকে। সুইটি উঠে বসে, চুল এলোমেলো, গায়ের ওড়না এক পাশে রেখে এলোমেলো হয়ে বেরিয়ে এলো। মেম্বাররা তখন চেয়ারম্যানের সাথে আলাপ করছিল। শিমুলের রুম থেকে সাত সকালে
এমন লাজুক মুখে হাসি মাখে এই মেয়ে বেরোনো দেখে সবাই অবাক। একজন বলল, চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে না বিয়ে হলো, তাহলে এসব কি? ছি।